আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত বন্ধুরা। নতুন বছর পড়তে পড়তে প্রায় শেষ পথে শেষই হয়ে গেল। একটি মাস চলে গেল 2024 সাল থেকে। নতুন বছরে সবাই ভালো আছেন আশা করছি, ভালো থাকুন। আজকে একটি সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। এটি আমার এক ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি আমাকে বলেছিলেন যে আপা, বাংলা সাহিত্যে কালোজয়ী প্রচুর লেখা আছে, তার কোনো লেখা ধরে যদি একটু আলোচনা করেন, বিশেষ কোনো আপনার পছন্দ মতো। বেশ কয়েকবারই বলেছেন উনি। তো আমি ভেবে দেখলাম যে সত্যিই তো নতুন বছরে একটি নতুন জিনিস শুরু করি। আসুন বন্ধুরা, তাহলে এক কাপ চায়ে আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে কথা বলি। আমরা আজকে একটি গল্প নিয়ে কথা বলবো, যে গল্পটি আমার ধারণা যারা একটু সাহিত্য নিয়ে মাথা ঘামান, অর্থাৎ পছন্দ করেন পড়তে বা জানতে, তারা প্রায় বোধহয় সবাই পড়েছেন, আশা করছি আর কি পড়েছেন। আর না পড়ে থাকলেও কোনো সমস্যা নেই। গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের। এটি একটি বিখ্যাত গল্প, প্রাগৈতিহাসিক। আমরা সবাই জানি বোধহয় গল্পটির কথা। এত পছন্দের সবার এবং এত মিনিংফুল একটি গল্প, এবং জীবন থেকে উঠে আসা বা জীবনের অন্ধকার একটি দিক, কিন্তু যেটি খুব প্রয়োজন রয়েছে অথবা সৃষ্টির সাথে জড়িত রয়েছে একটি দিক, সেটিকে এই গল্পের মধ্যে এমনভাবে তুলে ধরা হয়েছে দুটি চরিত্রের মধ্য দিয়ে, সেটি অনন্য বলতে হবে। আমার কাছে তো লাগে, আমার মনে হয় অনেকের কাছেই এটি মনে হয়। প্রাগৈতিহাসিক গল্পে কিন্তু খুব বেশি চরিত্র নাই। ছোটোখাটো বিভিন্ন চিত্রায়ন করা হয়েছে, অর্থাৎ গ্রামীণ পটভূমির অনেক কিছুকে স্কেচ করে এখানে গল্পটি বলার চেষ্টা করেছেন লেখক। কিন্তু মূলত যে চরিত্রগুলির কথা বলেছে বা যাদেরকে কেন্দ্র করে গল্পটি শুরু হয়েছে শেষ হয়েছে, তারা 3-4টি চরিত্র, যেমন পাঁচি, ভিখু, প্রহ্লাদ, বশির, এই কটি চরিত্রই বারবার এসেছে কম বেশি। তার মধ্যে ভিখু চরিত্রটি একটি অনন্য চরিত্র বলতেই হবে। আমরা যদি গল্পটি নিয়ে কথা বলি তাহলে দেখব যে লেখক মানিকবাবু কি করেছেন। মানিকবাবু এখানে মানুষের জৈবিক দিকটাকে এত চমৎকারভাবে তুলে ধরেছেন, যেটি বিস্ময়কর মনে হয়েছে আমার কাছে। অর্থাৎ মানুষ তার ভেতরে যে অন্ধকার একটি বিষয়কে ধরে রাখে এবং সেটিকে অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে না। সব মানুষ কিন্তু নয়, কিছু মানুষ প্রবৃত্তির বশে চলে যায় বা বশবর্তী হয়ে অন্যায় কাজ করতে পিছু পা হয় না। ভিখু তেমন একটি চরিত্র। এবং পাঁচি নারী চরিত্র, যে চরিত্রটি নারীকে যেভাবে পুরুষ আঁকতে চেয়েছেন, আমার কাছে মনে হয়েছে মানিকবাবু ঠিক সেভাবে এঁকেছেন। দেখা যাচ্ছে পাঁচি কিন্তু অবলম্বন খুঁজছে। আমাদের সৃষ্টির পরবর্তী জীবন থেকে শুরু করে সবাই মোটামুটি মনে করে যে নারী লতার মতো কাউকে না কাউকে অবলম্বন করে বেঁচে থাকে। এটি কতখানি সত্যি সেই বিতর্কে আমি যাব না, এত সময়ও আমাদের নেই। তবে এইখানে পাঁচি চরিত্রকে সেভাবেই আঁকা হয়েছে, বা অনেক গল্প উপন্যাসে সেভাবেই আঁকা হয়। যদিও সময়ের সাথে সাথে প্রেক্ষাপট পাল্টেছে, নারীও অনেক শক্তিশালী, বা ওই যে লবঙ্গ লতিকার মতো লতিয়ে ওঠা গজিয়ে ওঠা নয়। আমরা যদি সৃষ্টির দিকে তাকাই তাহলে দেখব যে নারীর হাতেই কিন্তু অনেক কিছু পূর্ণতা পেয়েছে। নারী সৃষ্টি করেছে, নারী পূর্ণতা দিয়েছে। এই পুরুষ
একটি ঘর হয়তো গাঁথতে পারে বা বানাতে পারে, ছাউনি দিতে পারে, কিন্তু ঘরকে ঘর হয়ে উঠতে বা সাহায্য করে বলবো না, ঘরকে ঘর করে তোলে একজন নারী। তো আমরা ফিরে যাই প্রাগৈতিহাসিকে, অর্থাৎ সেই প্রাগুক্ত কাল থেকে ইতিহাসের এই একই নিয়ম চলে আসছে। এবং আমার নিজের ধারণা, আমি আজকে যা বলছি সবটুকুই আমার নিজের ধারণা, এখানে মতবাদ থাকতেই পারে, মতভেদও থাকতে পারে, অন্য মতবাদও থাকতে পারে, মতভেদও থাকতে পারে। এটি আমার যা মনে হয়েছে বারবার যখনই পড়েছি তখন, বা ক্লাসে পড়াতে যেও মনে হয়েছে, এক একবার এক এক জিনিস মনে হয়েছে, কিন্তু কিছু জিনিস খুব স্বাভাবিকভাবে সবসময় একই মনে হয়েছে। সে বিষয়টি এখানে আমরা যদি দেখি, ভিখু এমন একটি চরিত্র, একটি পুরুষ চরিত্র, যে অবলীলায় ডাকাতি করে, মারামারি করে, মানুষকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ, লুটে নিতে করে না, স্বামীর সামনে স্ত্রীকে নির্যাতন করতে তার বাধে না, সন্তান মেরে ফেলতেও তার বাধে না। এরকম একটি সময়ে কিন্তু সে আঘাতপ্রাপ্ত হয়, অর্থাৎ যেখানে সে ডাকাতি করতে যায় তাদের বল্লমের খোঁচায় সে কাঁধে আঘাতপ্রাপ্ত হয়, এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পরে সে তার বন্ধুর কাছে আসে, প্রহ্লাদ, তার এখানে এসে বাগদি এসে আশ্রয় চায়। প্রহ্লাদ কিন্তু বন্ধুত্বের খাতিরে বা বন্ধুত্বের যেটাই আমরা বলি না কেন, তাকে কিন্তু আশ্রয় দেয় এবং তাকে তার নিরাপত্তার জন্য তাকে বনে লুকিয়ে রাখে, বনের মধ্যে বাঁশের মাচাং করে সেখানে রাখে, এবং দিনে একবার খাবার দিয়ে আসে, যাতে সাধারণ মানুষ সেখানে পৌঁছতে না পারে এবং জানতেও না পারে, খোঁজ না পায়। দেখা যায় সেখানে প্রচণ্ড মশা, এবং তার সেই আক্রান্ত জায়গাটি ফুলে পচে রস গড়াতে শুরু করে, জোঁক এসে সেখানে এসে মুখ লাগিয়ে সে রক্ত খেতে থাকে, ব্যথায় কোকিয়ে ওঠে, ধুম জ্বর আসে, কিন্তু তারপরও ভিখু বেঁচে থাকে, এবং বেঁচে থাকেই, সে বাঁচতে চায়, এত কিছুর পরও সে মরতে চায় না, এবং প্রকৃতির কাছে বা মৃত্যুর কাছে সে হার মানতে চায় না, সে বেঁচে থাকে, বাঁচতে চায়। এবং যখনই এভাবে বেশ কয়েকদিন কাটার পর প্রাকৃতিক নিয়মেই তার ঘাটা একটু কমে আসে, তখনই সে কিন্তু আবার প্রহ্লাদের পরিবারের প্রতি হাত বাড়ায় তার জৈবিক চাহিদা মেটানোর জন্য। মানিকবাবু এখানে পুরুষকে এভাবেই অঙ্কন করেছেন যে পুরুষের ভেতরে যে জৈবিক ক্ষুধা, সেটি কিন্তু কোনো কিছুতেই বাদ মানতে চায় না। আমরা হয়তো শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ধর্ম সমস্ত কিছুকে দিয়ে সেই বিষয়টিকে পুরুষ ঢেকে রাখে, কিন্তু যখনই সেটি উন্মোচিত হয় তখনই কিন্তু ন্যায় অন্যায় বোধ তার মধ্যে আর কাজ করে না। আমরা দেখতে পাই এই যে তার বন্ধু তাকে আশ্রয় দিল, সে কথা ভুলে গিয়ে তার আদিম যে চাহিদা সেটি জেগে ওঠে, এবং সেই আদিমতার কাছে মানুষ যে কতটা ছোট হয়ে যায় সেটি কিন্তু মানিকবাবু চমৎকার করে এঁকেছেন এই ভিখু চরিত্রের মধ্যে দিয়ে। পরবর্তীতে আমরা কি দেখি? পরবর্তীতে আমরা দেখি প্রহ্লাদ এটা জানতে পেরে যখন তাকে মারধর করে, তাকে প্রহ্লাদের সঙ্গে একটা মার দিয়ে সে ওখান থেকে পালিয়ে আসে, পালিয়ে এসে দেখে যে পাঁচি যেখানে ভিক্ষি করত তার পায়ে একটা দগদগে ঘা, কিন্তু সে নারী, সে কুৎসিত কিন্তু সে নারী। নারী বলছে এই কারণে, অর্থাৎ শারীরিকভাবে সে নারী, পুরুষের চাহিদা, আদিম চাহিদা মেটাতে সে সক্ষম। সেখানে সে আরেকটি ফকির ভিক্ষা করে, যে বশিরের সঙ্গে সঙ্গ বেঁধে বা সঙ্গী হয়ে সে ভিক্ষা করে, অর্থাৎ বশিরের আশ্রয়ে থাকে। কারণটা হচ্ছে বশিরের অনেক টাকা পয়সা আছে, মানে একজন ভিক্ষুকের যতটা থাকা দরকার তার চেয়েও হয়তো বা বেশি আছে, পরিমাণটি বলা হয়নি। সে কারণেই বশিরের সঙ্গে সে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যতবারই ভিখু তাকে প্রস্তাব দিয়েছে বা ইশারা করেছে, নাকচ করে দিয়েছে পাঁচি, অর্থাৎ অর্থের কাছে, নিরাপত্তার কাছে পাঁচি হেরে গেছে। পাঁচি মানসিকভাবে বা শারীরিকভাবে চেয়েছে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, অর্থাৎ পেট ভরে খেতে,
তার মনে হয়েছে বসির তাকে খাইয়ে পরিয়ে রাখার মতো আর্থিক সক্ষমতা বসিরের আছে, যেটি আমাদের ভিখুর নেই। এটি সম্পূর্ণই পাঁচির মনস্তাত্ত্বিক ব্যাপার, মনের ব্যাপার, আমরা যা পড়ে দেখতে পাই। এরকম একটি অবস্থায় একদিন দেখা গেল যে বসিরকে হত্যা করে ভিখু পাঁচিকে নিজের দখলে নেয়। সেই আজন্ম কাল ধরে নারীর উপর যে পুরুষের আধিপত্য বিস্তার, অর্থাৎ পুরুষ সবসময় ভেবে আসে বা ভেবে আসছে বা এখনো ভাবে যে নারী তার সম্পত্তি, সে যে নারীই হোক। আমরা দেখি, যদি বর্তমান যুগেও দেখি, যে সাংসারিক জীবনে বা সবখানে কন্যা শিশু বা নারী বা যে সবসময় পারিবারিকভাবে পরিবারের পুরুষ সদস্যের নিয়ন্ত্রণে থাকে। এখানে ভিখু বসিরকে হত্যা করে কি করে? পাঁচির অধিকার নেয়, নিয়ন্ত্রণ নেয়, আধিপত্য বিস্তার করে। অর্থাৎ সে বুঝাতে চায় পুরুষ চাইলেই নারীর উপর আধিপত্য বিস্তার করতে পারে। সেখানে নারীর ইচ্ছা বা অনিচ্ছার কোনো মূল্য আপাত দৃষ্টিতে নেই। এবং তারপরে কি করে? তারপর তারা অন্য একটি জায়গার উদ্দেশ্যে পা বাড়ায়। পাঁচির পায়ে দগদগে ঘা, সে পথ চলতে পারে না। পাঁচি দেখতে কুৎসিত, আগেই বলেছি। তা সত্ত্বেও পাঁচির শরীর আকর্ষণ করে ভিখুকে। তার চেয়েও বেশি প্রকট হয় তার কাছে আধিপত্য বিস্তার। কারণ বসিরের সঙ্গে পাঁচি থেকে যখন ভিখুকে অস্বীকার করে, সেটি ভিখু মেনে নিতে পারে না। এবং এই মেনে না নেওয়ার ফলে এখানে ভালোবাসা বা স্নেহ বা মায়া মমতা কোনো কিছুই কাজ করে না। কাজ করে ক্ষমতার বিস্তার, পুরুষের শক্তি, পুরুষের দম্ভ। যে সেখানে প্রেম, সেখানে ভালোবাসা কতটুকু আছে ভেবে দেখার বিষয়। এই গল্পে অন্তত সেভাবে দেখা যায় না। কিন্তু পরক্ষণেই আমরা কি দেখি? পরক্ষণেই দেখি পাঁচি চলতে পারছে না, তার পায়ে দগদগে ঘা, এবং সেই ঘাটা কিন্তু সারানোরও চেষ্টা করে না। কারণ ঘা থাকলে ভিক্ষা পেতে সুবিধা হয়, মানুষ তার ঘা দেখে দুটো পয়সা বেশি দেয়, সেই জন্য সেই ঘাটাকে জিইয়ে রেখেছে। অর্থাৎ ভালো করার কোনো চেষ্টাই সে কখনো করে নাই। পথ চলতে যখন পাঁচির কষ্ট হয়, পাঁচিকে তখন ভিখু কী করে? তার কাঁধে তুলে নেয়। অবলীলায় তাকে কাঁধে তুলে নিয়ে সে যাত্রা করে। কোনো নির্দিষ্ট কোনো যাত্রা নয়, কোনো অনন্তের পথও নয়। সে হয়তো বা, আমরা যদি মনে করি বা মানিকবাবু হয়তো ভেবেছেন জীবনের পথে সে যাত্রা করে, সে আরেকটি শহর বা আরেকটি শহরতলি খুঁজে নেবে যেখানে সে পাঁচিকে তার অধিকারে রাখবে এবং তার জৈবিক যে প্রয়োজন, জৈবিক যে ক্ষুধা, সেটি সে নিবারণ করবে পাঁচির। এখানে পাঁচি চরিত্রকে যদি আমরা দেখি তাহলে কি দেখব? পাঁচি চরিত্র কিন্তু আগেই বলেছি, সে নারী চরিত্র। পাঁচিকে যেভাবে মানিকবাবু এঁকেছেন, যে পাঁচির লোভ, অর্থাৎ সে বসিরের সঙ্গে থাকছে কেন? লেখক বলে দিয়েছেন যে বসিরের টাকা পয়সা আছে। শক্ত সমর্থ ভিখুকে তার পছন্দ হয়নি, কারণটা হচ্ছে অর্থ। এখানে নারী তাহলে কি? নিরাপত্তা খোঁজে। এই গল্পের নারী চরিত্রে অন্তত এটা আমরা দেখতে পাই যে নারী নিরাপত্তা খোঁজে। সে ঠিক করে নেয় যে তাকে স্বচ্ছন্দে বেঁচে থাকতে হবে, দুমুঠো খেয়ে বেঁচে থাকতে হবে। সেখানে শারীরিক সৌন্দর্য বা শক্তি কতটুকু, তার চেয়েও বেশি আর্থিক শক্তি কতটুকু, সেটি তার বিবেচ্য বিষয় ছিল। যার ফলে সে ভিখুকে বারবার ফিরিয়ে দিয়েছে, পক্ষান্তরে বসিরের সঙ্গী হয়েছিল। কিন্তু ভিখুর শক্তির কাছে সে হেরে গিয়েছে। অর্থাৎ
পুরুষ যেভাবে নারীকে চায়, পুরুষ চায় নারী তার কথায় হ্যাঁ, হ্যাঁকে হ্যাঁ, নাকে না বলে। পুরুষ না শুনতে কিন্তু প্রস্তুত নয়, সে ভিখুই হোক আর এ যুগের কোনো আধুনিক যুবকই হোক। সময় বদলেছে, তবে পরিপূর্ণভাবে বদলেছে কিনা এটি কিন্তু বিবেচনার বিষয়। পুরুষকে যতক্ষণ আপনি তার কথা শুনবেন, অর্থাৎ একজন নারী পুরুষের সকল ইচ্ছার মূল্যায়ন করে যাবে, তার ইচ্ছা থাক না থাক, মূল্যায়ন বলতে আমি বলছি মেনে চলবে। তার ইচ্ছা না থাক, তার পছন্দ না হোক, তার অপছন্দ হোক, সেটি যে কোনো খাবার বলেন, পোশাক বলেন, অনেক ক্ষেত্রেই দেখি আমরা পুরুষ তার স্ত্রীকে পোশাকটাও নির্দিষ্ট করে দেন যে এটা পরতে হবে, ওইটা পরতে হবে, বা কোনো খাবার নারীর ভালো লাগছে না বা সেটি ওটা পছন্দ করে না, কেন করছে না, পুরুষের ওটি পছন্দ। এবং প্রতিটি পরিবারে দেখবেন সাধারণত রান্না বাড়া করা হয় পুরুষের পছন্দ অনুযায়ী। অনেক পরিবারে পুরুষ কিন্তু বলেও দেয় যে এই মাছ দিয়ে এটা খাবে, বা এই বেলা এটা খাবে, বা আজকে এটা খাবে, এবং সেই দিকে দৃষ্টি রেখেই কিন্তু নারী রান্না করে বা খাবারের প্রস্তুতি নেয়, খাবারের যোগান দেয়। কখনো সে নিজের কথা সেভাবে ভাবে না, বা পুরুষ অধিকাংশ ক্ষেত্রেই ভাবে না যে কার কি ভালো লাগছে, নারীর কি ভালো লাগছে বা কি লাগছে না। আমরা প্রাগৈতিহাসিক গল্পে সেই কত বছর আগের ঘটনা, উনি আরও আগের ঘটনা, প্রাগৈতিহাসিক মানেই যেটি যে ইতিহাসের সে আগে থেকে এই নিয়মই চলে আসছে, নারীর উপর পুরুষের প্রভুত্ব, নারীর উপর পুরুষের আধিপত্য। কারণ আমরা দেখেছি ভিখু কি করতো, ভিখু স্নানরত নারীদের দিকে তাকিয়ে থাকতো, নারীরা তাকে দেখে ভয় পেলে সে খুব মজা পেত। অর্থাৎ পুরুষ নারীকে তার শক্তি প্রদর্শন করতে পছন্দ করে, নারী ভয় পেলে সে উল্লাস বোধ করে, হর্ষিত হয়, অর্থাৎ মানসিকভাবে হর্ষ, মানে যেটা আনন্দ, সেটা সে অনুভব করে। এটি হচ্ছে পুরুষের চিরাচরিত আচরণ। এখান থেকে কেউ হয়তো প্রকাশ করে, কেউ হয়তো করে না, কিন্তু প্রাগৈতিহাসিক গল্পে মানিকবাবু যে কাজটি করেছেন, খুব স্বচ্ছন্দে পুরুষ চরিত্রের জৈবিক যে অন্ধকার দিক সেটিকে টেনে হিঁচড়ে বের করে এনেছেন একটি দগদগে ঘালা নারীর কাছে। অর্থাৎ সেই দগদগে ঘা বা কুৎসিত চেহারা পুরুষের কাছে প্রধান নয়, পুরুষের কাছে প্রধান নারী শরীর। এখানে পাঁচি সেই শরীরের অধিকারী যা ভিখুকে প্রলুব্ধ করেছে, ভিখুকে তার কাছে নিয়ে এসেছে এবং তাকে দখল করেছে। বশিরকে হত্যা করে সে পাঁচির উপর তার দখলি সত্ত্ব আরোপ করেছে, অর্থাৎ তার সে মালিক হয়েছে। শ্রোতা বন্ধুরা, যারা আমার আজকের এই প্রাগৈতিহাসিক গল্পটি শুনলেন, আমি জানি না কেমন লাগলো। এত স্বল্প সময়ে গল্পের আমরা যদি কিছু লাইন পড়তে পারতাম, আরও কিছু বলতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। আমরা সামনে আরও কোনো একদিন আরও কোনো একটি বিষয় নিয়ে, অর্থাৎ কোনো একটি গল্প নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এই আশা করছি। ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।